আওয়ামী আমলের গুম খুনের বিচার করার প্রত্যয় মানবাধিকার দিবসে ভুক্তভোগীদের গণজমায়েত। র‍্যাব বাতিলের সুপারিশ বিএনপির, ক্ষমতায় গেলে জবাবদিহিতামূলক সরকার গঠন করা হবে তারেক রহমান। হাসিনা রেহানার ব্যাংক হিসেবে তথ্য চেয়েছে বিএফআইইউ, জয় বাংলা জাতীয় স্লোগানের রায় স্থগিত। তেলের দাম না বাড়ালে দীর্ঘমেয়াদে ক্ষতি হতো, ভিন্ন দেশ থেকে পেঁয়াজ আলু আমদানির চেষ্টা হচ্ছে বাণিজ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আওয়ামী লীগ সাম্প্রদায়িক দল, সে কারণে ভারত দলটিকে সমর্থন দিয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যারা দলটিকে পুনর্বাসন করতে চাইবে তারা গণশত্রু হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। আর আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আগে কোনো শক্তি ছাত্র জনতার আন্দোলনকে উৎখাত করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। তামজিদ সুমানের রিপোর্ট। বাবাকে ফিরে পেতে এমন আর্তনাদ আর চাপা কান্নায় ভারী হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানের পরিবেশ। এ এক নতুন বাংলাদেশ, যেখানে তৈরি হয়েছে নির্ভয়ে কথা বলার অধিকার। ফ্যাসিস্ট সরকারের পতনের পর প্রথমবারের মতো গুম খুনের শিকার পরিবারগুলোর এত বড় জমায়েত। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জমায়েতের আয়োজন করে মায়ের ডাক নামের সংগঠন। সমাবেশে উপস্থিত হন বিএনপি, জামায়াত সহ বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। বলেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো শক্তি ছাত্র জনতার আন্দোলনকে উৎখাত করতে পারবে না। কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। ৭১কে পুঁজি করে প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সংস্কারের চেতনাকে ধারণ করে দেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। সংস্কারের সেই বিষয়গুলোকে, সেই যে ধারণাগুলোকে, সেগুলোকে উপলব্ধি করতে হবে এবং একথা আমাদের মনে রাখতে হবে যে সংস্কার চলতেই থাকবে। সেই সত্য যদি আমরা উপলব্ধি করি, তাহলে সেই সংস্কারগুলো আমরা চিরদিন করে যাব, আমরা কখনো থেমে থাকব না। প্রধান অতিথি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্ত হত্যা বন্ধ না হলে প্রয়োজনে ছাত্র জনতা সীমান্তে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান, জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে। এই বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে, রক্তের উপর দিয়ে দাঁড়িয়েছে। ফলে ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই বাংলাদেশের সাথে কথা বলতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে। ফলে আপনারা এখনো যারা ভারত সরকারে রয়েছেন, ভারতের শাসক গোষ্ঠী রয়েছেন, এই যে সীমান্তে হত্যা হচ্ছে, আপনারা যদি মনে করে থাকেন এই সীমান্তে হত্যা করে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নিশ্চিত করতে পুলিশ কমিশন গঠন, স্থানীয় পর্যায়ে পুলিশকে অপরাধ দমনে সহায়তার জন্য নাগরিক কমিটি গঠন, দেশ বিদেশের র‍্যাব বাহিনী সমালোচিত হওয়ায় বাহিনীটিকে বিলুপ্তের সুপারিশ সহ পুলিশ প্রশাসন সংস্কারে ৫ দফা সুপারিশ করেছে বিএনপি। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। বলেন, পুলিশের গুম, খুন, দুর্নীতির কারণে দেশের মানুষ স্তম্ভিত। এই পরিস্থিতিতে পুলিশের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে গুরুত্বপূর্ণ এই বাহিনীকে সংস্কার রাষ্ট্রীয় দাবিতে পরিণত হয়েছে। এই লক্ষ্যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, কার্যক্রম সমন্বয় সহ পুলিশকে একটা নিরপেক্ষ বাহিনী করতেই বিএনপির পক্ষ থেকে এই সুপারিশ দেয়া হয়।
প্রত্যেকটা স্তরে আমরা বিভিন্ন মতামত, বিভিন্ন মতাদর্শের ব্যক্তিদেরকে সন্নিবেশ করে একটা নিউট্রাল ফোর্স হিসাবে গঠন করতে চাই। তারপরে ইভেন গ্রামাঞ্চলেও সেখানেও সব জনগণ, মানে জনগণের সাথে পুলিশ বাহিনী যেন দূরত্ব না থাকে, হ্যান্ড ইন গ্লোভ যেটাকে বলে, এইভাবে আমরা ক্লোজলি তাদের কর্মকাণ্ড মনিটর করব, তাদেরকে সহায়তা করব। মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের মধ্যে পরিবর্তন আনতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণের কাছে একটি জবাবদিহিমূলক সরকার উপহার দিতে চায় বিএনপি। কুমিল্লা বিভাগীয় কর্মশালায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কুমিল্লার মাহফুজ নান্টুকে সাথে নিয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ। ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত নিয়ে কুমিল্লা নগরীর রাজাপাড়া ফানটাউনে দিনব্যাপী কর্মশালার আয়োজন বিএনপির। উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপের ব্যবস্থা চালু। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। বলেন, রাষ্ট্র সংস্কারে নতুন কোনো প্রস্তাব থাকলে তাও গ্রহণ করা হবে। প্রতিবার বলেছি ৩১ দফা কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এটিকে কোনো রকম পরিবর্তন করা যাবে না। এটার যেটি পসিবিলিটি আছে আমরা অবশ্যই সেরকম প্রস্তাব গ্রহণ করব। পরে দেয়া সমাপনী বক্তব্যে তারেক রহমান নেতাকর্মীদেরকে আচার আচরণে পরিবর্তন এনে জন আস্থা নষ্ট হয় এমন কাজ না করার আহ্বান জানান। আপনারা প্রত্যেকে বিএনপির অ্যাম্বাসাডর বা বিএনপির প্রতিনিধি, আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি। কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন, মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা কথাবার্তা চলাফেরা দয়া করে করুন। বিগত 15 বছর গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। বহু পরিবারের কাহিনী এবং আমার পরিবারের কাহিনী একই রকম। এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল, এখনো সম্ভাবনা আছে। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদীরা মানুষের ভোটাধিকার সহ সবকিছু ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। এখন দরকার জবাবদিহিতার সরকার। আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে এবং ভোট ডাকাতি, নিশিরার দামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। আমি সেদিনও বলেছি, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। শুধু নিজের কথা ভাবলে হবে না, আসুন আমরা দেশ এবং মানুষের কথা ভাবি। এর আগে উদ্বোধনীতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দেন। সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছানো বুদ্ধিমানের কাজ হবে না। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেয়া 7 বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ সাজা স্থগিত করে আসামিদের আপিল গ্রহণ করেন। এর আগে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় 2013 সালের নভেম্বরে বিচারিক আদালত তারেক রহমানকে খালাস দেয় এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের সাজা দেয়। সেই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্ট তারেক রহমানকে 7 বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে আপিল করলে আজ তা গ্রহণ করে তাদের সাজা স্থগিত করে আপিল বিভাগ। আদেশের পর কায়সার কামাল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল। যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন এক্সিস্ট ছিল না, অর্থাৎ এই মামলা এই আইনে চলতে পারে না। কিন্তু ক্ষমতার দম্ভ, রাষ্ট্র এবং আদালতকে কুক্ষিগতা করার মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ট্রায়াল করালেন। শেখ হাসিনা ওয়াজেদ যে 7 বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি আজ তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছেন। কমিটি প্রধান জাকির আহমেদ খান কমিটির অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন ডক্টর ইউনূসের কাছে তুলে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়কালে চাকুরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং অবসরে যাওয়া কর্মকর্তাগণের আবেদনের পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার জন্য সরকার গত 16 সেপ্টেম্বর জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে 5 সদস্যের কমিটি গঠন করে। কমিটি তাদের প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সাথে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। সোমবার BFIU থেকে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে BFIUর চিঠিতে বলা হয়েছে। শেখ হাসিনা ও শেখ রেহানা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখতেই তাদের ব্যাংক হিসাব তলবের এই নির্দেশনা, যাতে তাদের ব্যাংক হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী 5 কার্যদিবসের মধ্যে চাওয়া হয়েছে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিফট আপিল মঞ্জুর করে আজ এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ। 2 ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। রায়ে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের পদক্ষেপ নিতে বলা হয়েছিল। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিব সহ অন্যরা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে বিলম্ব মার্জনা করে লিফট আপিল মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, আর কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুদকের নতুন চেয়ারম্যান ডক্টর মোমেন সবশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত 8 ডিসেম্বর জ্যেষ্ঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এর আগে গত 29 অক্টোবর দুদকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহ এবং 2 কমিশনার জহুরুল হক ও আসিয়া খাতুন। মুসলিম বিশ্বের চলমান সংকট নিরসনে ইরানের সাথে একত্রে কাজ করতে চায় জামায়াত ইসলামী। জামায়াত নেতাদের সাথে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চেভশির বৈঠকে এই ঐকমত্য হয়। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে নেতৃত্ব দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আশাবাদ ব্যক্ত করেন পারস্পরিক সহযোগিতায় ইরানের সাথে ব্যবসা বাণিজ্য আগামীতে আরও ঘনিষ্ঠ হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন ইরানি রাষ্ট্রদূত। জামায়াতের প্রতিনিধি দলকে ইরান সফরের আমন্ত্রণ জানান তিনি। মুসলিম দুটি বৃহৎ দেশ হিসাবে সারা দুনিয়ার মানুষের কল্যাণ কিভাবে হতে পারে এবং মুসলমানরা কি ধরনের ভূমিকা নিতে পারে সেই বিষয়ে আমাদের সাথে মত বিনিময় হয়েছে। আমরা এই সকল বিষয়ে ঐকমত্য পোষণ করছি এবং আগামীতে দুই দেশের সম্পর্ক এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইরানের জনগণের ভিতরে সম্পর্ক আরও বৃদ্ধি হবে এবং সেই হিসাবে আমরা নানা উদ্যোগ গ্রহণ করব এবং উদ্যোগ গ্রহণের কথা চিন্তা হয়েছে। রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার। এছাড়া সরাসরি বিদেশ থেকে ভোজ্য তেল কেনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানী পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে ERF প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, তেলের দাম বাস্তবতা মেনে বাড়ানো হয়েছে, অন্যথায় দীর্ঘমেয়াদী ক্ষতি হতো। এছাড়া আওয়ামী সরকার বিপুল পরিমাণ অর্থ লুটপাট করতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য সংস্কার করা এবং নির্বাচন দেয়া। এ সময় উপস্থিত প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভুল তথ্য শুধু বাইরে থেকে নয়, দেশের সাংবাদিকরাও সঠিক তথ্য দিতে ব্যর্থ হচ্ছেন। এ সময় প্রাণ RFL গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য, খেজুর, ছোলা, তেল, বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। আমি চেষ্টা করছি যে সরাসরি TCB যেন স্থানীয় যে যারা মুষ্টিমেয় যে কয়েকজন
তেল উৎপাদক বা বিপণনকারী আছেন তাদেরকে ছাড়াও যেন সরাসরি আমি বিদেশ থেকে তেল কিনতে পারি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। কর মওকুফ রাষ্ট্র বিনির্মাণে নেতিবাচক প্রভাব ফেলে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, কিছু কিছু খাতকে বছরের পর বছর করমুক্তভাবে শিশুর মতো লালন পালন করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সকালে রাজধানী আগারগাঁওয়ে এনবিআর ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। সরকারের জনকল্যাণমূলক কাজের স্বার্থে মানুষকে ঠিকমতো কর ও ভ্যাট দেওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। সেই সাথে কর বা মূসক আদায়ের ক্ষেত্রেও মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে এনবিআরকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট তো আছে, শিশুকে লালন পালন করা। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি এখনো, মানে ট্যাক্স রেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে। আর কতকাল শিশুকে লালন করবো? আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে, শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু ওরা নিজেকে বলে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। সরকারকে আয় কর এবং ভ্যাট আপনাকে দিতে হবে। আর আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও একটু ফ্রেন্ডলি হবেন, মানে একবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন, যদি অসুবিধা হয় শুনবেন এবং তাদেরকে যথাসম্ভব যাতে কমপ্লেন্স করে তাদেরকে একটু সহায়তা করা। দেশের নদ নদীর সংখ্যার খসড়া তালিকা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। তাদের তথ্য মতে বর্তমানে মোট নদ নদীর সংখ্যা 1156টি। সকালে রাজধানী গ্রিন রোডে পানি ভবনে বাংলাদেশের নদ নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক অবহিতকরণ সেমিনারে এই তথ্য প্রকাশ করা হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত সংখ্যা যাচাইয়ের পর এই তালিকা প্রকাশ করা হয়েছে। আরও যাচাইয়ের পর বাংলা নববর্ষের প্রথম দিনে নদীর চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আরও বলেন, প্রত্যেক জেলা থেকে সবচেয়ে বেশি দূষিত একটি নদীকে দখলমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। জানান, ঢাকার মোট 21টি খালকে দূষণ ও দখলমুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সুরক্ষায় একসঙ্গে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। এ লক্ষ্যে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে সেন্ট মার্টিন পরিবেশ সংরক্ষণ এবং টেকসই অর্থনীতি শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সোলাইমান হায়দার। এ সময় প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে সেন্ট মার্টিনে পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ করে তা রিসাইক্লিং করে দূষণমুক্ত করা হবে। এছাড়া দ্বীপের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করা হবে। অকুণ্ঠ সমর্থন পাওয়ায় প্রবাসী দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুব এশিয়া কাপ জয়ী দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, তাই ফাইনালে সামর্থ্যের বেশি দিয়েছে বাংলাদেশ দলের সবাই, বলেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া ইকবাল হোসেন ইমন। রিপোর্ট কুশল ইয়াসেরের। যুব এশিয়া কাপ জিতে দেশে ফিরেই সুখবর পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আসন্ন এনসিএল টি20তে খুলনা বিভাগের হয়ে মাঠ মাতাবেন এই ব্যাটার। সংযুক্ত আরব আমিরাতে গ্যালারি থেকে দলকে সমর্থন দেয়ায় দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন অধিনায়ক। সকাল থেকে কষ্ট করছিল আমাদের জন্য আসছে তারা, এবং আমাদের জন্য অনেক সাপোর্ট করছে মানুষজন। আর তাদের সাপোর্টটা আমাদের দেখেন অনেক সময় ঘুরাই দিচ্ছে। তারা যখন কথা হয়তো অ্যাপ্রিশিয়েট করছে ব্যাটসম্যান বা যারা বলেন একটু সমস্যা হয় মেন্টালি ভাবে, সো এটা আমাদেরকে খুবই হেল্পফুল করছে।
আসর জুড়ে 5 ম্যাচ খেলে ইকবাল হোসেন ইমন শিকার করেছেন 13 উইকেট। এমন পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন এই পেসার। এনসিএল টি20তে ইমনকে দেখা যাবে ঢাকা বিভাগের জার্সিতে। এশিয়া কাপের ফাইনালে প্রতিপক্ষ ভারত হওয়ায় মাঠে উত্তেজনাও বেশি ছিল বলে জানিয়েছেন তিনি। আসলে আপনি দেখেন যখন আমরা ইন্ডিয়ার সাথে খেলি তখন আসলে একটা হেড টু হেড বাংলাদেশ ইন্ডিয়া মানে হেড টু হেড খেলা। সো ওই জায়গায় আমাদের প্ল্যান ছিল যে কখনো ওদেরকে ছাড় দেওয়া যাবে না। সো আমরা ওভাল করতে পারছি এটা, আর ওরা এটা নিতে পারে না। সো আমরা চ্যাম্পিয়ন ডিজার্ভ করছি। 11 ডিসেম্বর শুরু হয়ে এনসিএল টি20 চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। ফুটবল ফেডারেশন কাপ ফুটবলে রহমতগঞ্জের কাছে হেরেছে মোহামেডান। 2 আবাহনী লড়াইয়ে ঢাকার জয়। বর্তমান চ্যাম্পিয়নদের হারানোর পরের ম্যাচে বড় ধাক্কা খেল মোহামেডান। বসুন্ধরা কিংস অ্যারেনায় 1-0 গোলে হেরেছে তারা। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। আওয়ামী আমলের গুম খুনের বিচার করার প্রত্যয়, মানবাধিকার দিবসে ভুক্তভোগীদের গণজমায়েত। র‍্যাব বাতিলের সুপারিশ বিএনপির, ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে, তারেক রহমান। হাসিনা রেহানার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ, জয় বাংলা জাতীয় স্লোগানের রায় স্থগিত। তেলের দাম না বাড়ালে দীর্ঘমেয়াদে ক্ষতি হতো, ভিন্ন দেশ থেকে পেঁয়াজ আলু আমদানির চেষ্টা হচ্ছে, বাণিজ্য উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।